Road.com. Fair with Muffles comes to night, comes to song. সবার জীবনে জানা অজানা কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেই চলেছে। যার সাথে এই প্যারানর্মাল ঘটনাগুলো ঘটেনি সেই তিক্ত অভিজ্ঞতা কখনো বুঝতে পারবে না। যেভাবে লেখা আছে সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি ভালো আছেন এবং ভালোভাবে। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি ঘটে 2000 সালে। তখন আমরা মগবাজারে থাকতাম। আমাদের নিজ বাসায় থাকা সত্ত্বেও আমার বড় চাচাদের সাথে জয়েন্ট ফ্যামিলির মতো সবাই একসাথে থাকতাম এবং খুব ভালোই কাটছিল দিনগুলো। আমি তখন ছোট, খুবই ছোট, ক্লাস 6-এ পড়ি। আমার ছোট চাচা ফকির বা দরবেশ এগুলোতে বিশ্বাস করতেন এবং আমার মা এতিম ও ফকিরদেরকে খাওয়াতে ভালোবাসতেন। একদিন হঠাৎ করে আমার ছোট চাচা রাস্তা থেকে একজন ফকিরকে নিয়ে আসলেন। তাকে পাগলও বলা যাবে না, আবার ফকিরও বলা যাবে না। তার শরীরে ছিল কালো ধরনের একটি জুব্বা, গলায় ছিল অনেকগুলো তসবিহ আর হাতে একটা লাঠি। বুড়ো মানুষদের হাতে যেমন লাঠি থাকে ঠিক তেমন, কিন্তু আমার পুরোপুরি মনে হচ্ছিল যে তার বয়স খুব বেশি একটা না এবং তার চুলদাড়ি সব কিছুই কাঁচা ছিল। তার বয়স হিসাব করতে গেলে 35 থেকে 40 হবে। এরপর আমার মা ওনাকে তার বাড়ি কোথায় জিজ্ঞাসা করলেন। এরপর উনি বললেন যে পাগলদের কোনো বাড়িঘর হয় না। আমার মা যখন চিন্তা করলেন ওনাকে ভাত খাওয়াবেন, এরপর ওই লোকটি বলে উঠলেন উনি কিছু খাবেন না। উনি বললেন ওনার কোনো ক্ষুধা নেই। এরপর ওই লোকটি আমার মা এবং আমার বোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। এরপর কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার মাকে বললেন, তুই বেশ ভালো মনের মানুষ, কিন্তু তোর সামনে বিপদ হবে। আমার মা বিষয়টাকে বেশি একটা গুরুত্ব দিলেন না। এরপর সেই লোকটি বলল, আমার বড় বোনকে বলল। এটা শুনে আমার বড় বোনের মাথায় একটু চিন্তা ঢুকে গেল। এরপর তিনি বলেন আমার ছোট চাচাকে যে তুই খুব ভালো মনের মানুষ, পরোপকারিতা করতে ভালোবাসিস, কিন্তু তোর এই পরোপকারিতাই তোর একদিন বিপদ ডেকে আনবে। এগুলো শোনার পরে আমরা সবাই চিন্তায় পড়ে যাই। এরপর আমাদের বাসায় ফেরার সময় হয়ে যায়। আমরা বাসায় ফিরলাম। আমার বাবা ফকির, কবিরাজ এগুলো তেমন একটা বিশ্বাস করতেন না। আমার মা তাড়াহুড়া করে ওনাকে বিদায় করার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। এরপর আমার মা ওনাকে একবার বললেন ভাত খাবেন, তখন উনি বললেন আমি খাবো না। এরপর সেই লোকটি তার হাত থেকে কি যেন বের করে। এরপর আমার মাকে বললে হা করতে। আমার মা হা করতে সেই লোকটি তার হাতে থাকা জিনিসটি আমার মায়ের গালে দিয়ে দেয় এবং খেতে বলেন। আবার আমার বোনকেও হা করতে বললেন এবং কিছু একটা খেতে দিলেন। আমরা সবাই দেখলাম যে ওনার হাতে কিছুই নেই, মুট করছেন এবং খেতে দিচ্ছেন। এরপর আমি ওনাকে বললাম আমাকেও খাওয়াতে হবে, এক প্রকার জোর শুরু করলাম। এরপর তিনি আমাকে বললেন তুইও খাবি তো হা কর। আমি খাবার থেকে বেশি আগ্রহ ছিলাম দেখার জন্য যে কোথা থেকে কি হচ্ছে, খাবারটা আসছে কোথা থেকে। আমি দেখলাম যে হাত মুট করার সময় হাতে কিছুই নেই। এরপর আমি লক্ষ্য করলাম তার বুড়ো আঙ্গুল এবং শাহাদত আঙ্গুলের মাছ থেকে কিছু একটা বের করে সেটা প্রায় চিনি ফলের মতো দেখতে আমাদের মুখে দিচ্ছে। তখন সে বলল, কি ফল, এই ফলের নামটা বলতে পারবি? তখন আমার চেরি ফলের নামটা মনে আসলো না। এরপর তিনি আমাদের সামনে থেকে বিদায় নিলেন। যেহেতু আব্বা এগুলো ফকির দরবেশ বিশ্বাস করতেন না তেমন, সেহেতু আমরাও একটু তাড়াতাড়ি করলাম তাকে বিদায় করার জন্য এবং সে আমাদের মাঝখান থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পরে আপু বলল যে আমাদের কি বিপদ হবে সেটা শুনলে না? এটা শুনে আমি দৌড়ে তার কাছে জানার জন্য গেলাম, কিন্তু রাস্তার পাশে গিয়ে দেখি আমাদের গেট থেকে বের হয়ে যত দূর চোখ যায় কেউ নেই আশেপাশে। এরপর আমি আশেপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, কিন্তু কারো কোনো দেখা পেলাম না। এরপর তেমন একটা খোঁজাখুঁজি না করে আমি বাসায় ফিরে আসলাম। তারপর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ করেই আমার ছোট চাচা একটা মিথ্যা খুনের মামলায় ফেঁসে যায় এবং আমার বড় বোনের বিয়ে হয়। দোলাভাই তাকে ইউরোপে নিয়ে যায়। আমার বড় বোন অনেক বড় বড় বিপদের সম্মুখীন হয় সেখানে। এর কয়েক বছর পরে আমাদের নিজস্ব বাড়ি সেটা ভেঙে ফেলা হয় কোনো এক কারণে এবং আমরা ওই বাড়ি থেকে চলে আসি, বাধ্য হয়ে চলে আসতে হয়। এরপর কিছুদিন পর আমার বাবার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে এবং তিনি মারা যান। তারপর আমার বড় দুলাভাই ব্রেন টিউমারে আক্রান্ত হন এবং তিনি মারা যান। আর একটা কথা বলতে ভুলে গেছি, এর মাঝে আমার মা অনেক দিন অসুস্থ ছিলেন।
অসুস্থ থাকার ফলে এরপর তিনি একদিন মারা যান। আর এই সকল ঘটনার প্রত্যক্ষদর্শী আমরা 3 ভাই বোন। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন। আমাদের কাছে আরও কিছু ঘটনা আছে, পরে সময় পেলে শেয়ার করব। এরপর তিনি আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তো এই ছিল আজকের ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। তো ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে আমাদের সাথে আপনার এই জীবনের ঘটনাটি শেয়ার করার জন্য। এরপর আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মর্ডার মোহাম্মদ ইয়াসিন। চলুন তার কাছ থেকে ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম মহফুজ ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন। তো আমি আজকে যে ঘটনাটি বলবো, ঘটনাটি হলো একটা রিক্সাওয়ালা সারাদিন কাজ করার পরে ভাবলো কি অনেক রাত হয়েছে, এখন বাসায় যাওয়া যাক। বাসায় যাওয়ার পথে যদি কাউরে পাই তারা নিয়ে বাসায় চলে যাব, এটাই লাস্ট ভাড়া হিসাবে সে করে। তো সে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। অনেক দূর যাওয়ার পরে দেখে কি একটা লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়েছিল সে। লোকটি রিক্সাওয়ালাকে বলল, ভাই যাবেন? রিক্সাওয়ালা বলল, আপনি কোন দিকে যাবেন? ওই লোকটি যেই নাম বলছিল ওই রিক্সাওয়ালার বাড়ির আশেপাশেই, রিক্সাওয়ালার বাড়ি থেকে একটু দূরে। তো রিক্সাওয়ালাও ওনাকে রিক্সায় উঠায়, কিন্তু ওই লোকটি বলে, আমার একটা শর্ত আছে, আপনি রিক্সা চালাবেন কিন্তু পিছনের দিকে তাকাবেন না। রিক্সাওয়ালাও ভাবে যে ওনার শর্ত থাকতে পারে, এটা ভাবে সে যাত্রা শুরু করে। এক পর্যায়ে অনেক দূরে যায়, রিক্সাওয়ালার বাসার সামনে একটা বটগাছ ছিল, বটগাছটা পার দিলেই রিক্সাওয়ালার বাসা। তো রিক্সাওয়ালা দেখতেছে লোকটি কোনো কথা বলে না, শব্দ করে না। তারপরে রিক্সাওয়ালা বলল, আমি তো আমার বাসায় পেয়ে গেছি, আপনি এখান থেকে নেমে হেঁটে চলে যান। তারপরে কোনো শব্দ নাই। সে 3বার এরকম বলার পরেও কোনো রেসপন্স পেল না। তো সে পিছন দিকে তাকালো। পিছন দিকে তাকায় যেটা দেখলো মহফুজ ভাই, সেটা দেখার জন্য রিক্সাওয়ালা মোটেই প্রস্তুত ছিল না। সে দেখলো যে লোকটি বসেছিল সে নেই, ওর জায়গায় একটা কাফনের কাপড় দিয়ে একটা লাশ মুড়ানো। আমরা যেভাবে রিক্সায় বসে থাকি ঠিক ওইভাবেই বসেছিল, কিন্তু লাশটার মুখ খোলা ছিল। এটা দেখে রিক্সাওয়ালা অনেক ভয় পেয়ে সে দৌড়ে বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পরে তার দরজা খুলে, রিক্সাওয়ালা যেহেতু একাই থাকতো জানতো কীভাবে দরজা খুলতে হয়। তো সে দরজা খুলে এতটাই ভয় পাইছিল যে তার টেবিলের উপরে 1 জগ পানি রাখা ছিল, সে 1 জগ পানি পুরাটাই খেয়ে ফেলে। তারপরে সে তার হ্যারিকেনটা জ্বলায়। সে আপনারা তো জানেন যে আগুন দেখলে ভূত বা জিন এগুলো একটু ভয় পায় বা কাছে আসে না। তো হ্যারিকেনটা জ্বলায় সে কৌতূহলের বসে জানালাটা খুলে দেখলো সে আছে কিনা। তো জানালা খোলার পরে সে তাকায় দেখি ওই যে কাফনের কাপড়ে জড়ানো লাশটা ছিল সে অনেক দূরে চলে গেছে, আর অনেক জোরে জোরে বলতেছে, তোর সাথে যে ঘটনাটি ঘটছে তুই কাউরে বলবি না, তোর অনেক ক্ষতি হয়ে যাবে। তো এইভাবে কয়েকদিন যাওয়ার পরে ওই রিক্সাওয়ালা করে কারো কাছে যে ঘটনাটা ঘটছে এটা কারো কাছে শেয়ার করে দেয়। তার 2 দিন পরে রিক্সাওয়ালাটি মারা যায়। এই ছিল মহফুজ ভাই আজকের ঘটনা। ভালো লাগলে আপনার অডিয়েন্সদের কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি ঘটে কোরবানির ঈদ এবং পূজার মাঝখানে যে ছুটি থাকে ওই ছুটির সময়। তো আমি ছুটিতে বাসায় আসি। বাসায় আসার 2-3 দিন পরে সকালবেলা আমার ঘুম ভাঙে। পাশের বাসার একটা ছোট মেয়ে সুইসাইড করছে, এটা শুনে আমার ঘুম ভাঙে। তো আমার ভাইয়া ছিল মেডিকেল স্টুডেন্ট, সে সেখানে যায় দেখে অনেক খারাপ অবস্থা। তো আমার ভাইয়া ওদের ফ্যামিলির সিনিয়র পার্সনরে বলে কি অবস্থা তো ভালো না, আপনারা যত তাড়াতাড়ি পারে মেডিকেলে নিয়ে যান। তারপরে বাচ্চাটাকে মেডিকেলে নিয়ে যায়। তারপরে ডাক্তার বলে কি বাচ্চাটা মরে গেছে, ডেট। ডাক্তার ঘোষণা দেয় ডেট হয়ে গেছে। তো একটা কথা বলে রাখি মহফুজ ভাই, মেয়েটি ছিল হিন্দু। তো
হিন্দুরা মানুষ মারা গেলে বেশি লোক শ্মশানে যাইতো না। তো আমি ভাবলাম আমিও চাই ওদের সাথে। তো গেলাম শ্মশানে। যাওয়ার পর একটা কথা বলে রাখি, শ্মশানের পাশে অনেক বাঁশের চর ছিল। বাঁশের চর থাকার কারণ হচ্ছে কি, মানে শ্মশানে যে লাশগুলা পোড়ানো হয় ওখান থেকে ওরা বাঁশ বিক্রি করে, এর জন্য বাঁশের চর ছিল, যাতে সুবিধা হয় আর কি। তো ওখানে যাওয়ার পরে অনেক সিনিয়ররাই বলল যে ও যেহেতু সুইসাইড করছে, ওকে পোড়ানো হবে না, ওকে কবর দেওয়া হবে। তো সিনিয়রের কথা মতো সবাই কবর দেওয়ার কথাই চিন্তা করে। তো কবর করা কমপ্লিট হয়ে যায়। তারপরে তার বড় বোন সে কল দিয়ে বলে কি, আগে পোড়ায়ও না বা মাটি দিও না, আমি লাশটা দেখতে চাই। তো ওনার বড় বোনের আসতে আসতে অনেক রাত হয়ে যায়। তারপরে ওইখান থেকে আমি বললাম কি, যেহেতু অনেকক্ষণ আগে হয়ে গেছে, 7-8 বাজে, এখন মাটি দেওয়াটাই বেটার হবে, লেট করা দরকার মনে করি না আর। তো সবাই আমরা মাটি দেওয়ার কাজ শেষ করে মানে সবাই যার যার মতন শেষে চলে যায়। ওইখানে অবশ্যই আমার সবচেয়ে বড় ভুলটা ছিল কি, মানে মানে আমাদের সাথে যারা আসছিল ওরা অনেক দূর চলে গেছে, আর পিছনে যারা ছিল আমি ভাবছি ওরাও হয়তো আমাদের সাথে আসছে, ওই জন্য একসাথেই যাই। তারপরে কিছুক্ষণ পরে খেয়াল করি যে ওরা আমাদের সাথে আসেনি, ওরা ওই যে মানে শ্মশানেই থাকে, শ্মশানের কাজই করে আর কি। তারপরে আমার সাথে আমার এক ফ্রেন্ড থাকতো, ও ইঞ্জিনিয়ারিং পড়তো, ও আসছিল, আমরা 2জন ছিলাম। তো ভাবলাম 2জন চলে যাই। তো অবশ্যই আমরা বাড়ির দিকে রওনা দিই। তো আমরা বাসার দিকে অনেক দূরে চলে যাই। তো একটা সময় লক্ষ্য করলাম কি, আমাদের সামনে যারা ছিল তারা অনেক দূরে চলে গেছে, আর আমাদের পিছনেও কেউ নেই। তো কিছু দূর যাওয়ার পরে মাহফুজ ভাই, আমি ফিল করি যে আমার হাত পা ভারী হয়ে যাচ্ছে, আমি সামনের দিকে মুভ করতে পারতেছি না। কিছুক্ষণ পরে আমার কানে একটা শব্দ ভেসে আসছে যে বল হরি হরি বল, বল হরি হরি বল। আমরা লাশটা নিয়ে আসার সময় যেরকম বলতে বলতে আসছিলাম, বল হরি হরি বল, বল হরি হরি বল, ঠিক ওইভাবেই আমার কানে এই শব্দটা ভেসে আসে, বল হরি হরি বল। তো আমি একটা সময় পিছনের দিকে লক্ষ্য করি যে কিছু মানুষ তাদের কাঁধে একটা খাট ছিল, খাটের ভিতরে একটা কাফনের কাপড় দিয়ে একটা লাশ নিয়ে যাচ্ছিল আর বলতেছিল বল হরি হরি বল, বল হরি হরি বল। তো আমি কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করলাম যে ওই লাশটা আর কেউ না, মাহফুজ ভাই। আমি ওইটা দেখে অনেক ভয় পাই। আমরা যে মেয়েটাকে মাটি দিয়ে আসছি, সেই মেয়েটা সাদা কাফনের কাপড়ে জড়ানো ছিল, চুলগুলা এলোমেলো। ওরা দেখে মনে হচ্ছিল ও হ্যাপি না, ও অনেক কষ্টে আছে, আমার দিকে তাকিয়ে আছে। আমি ওইটা দেখে অনেক ভয় পেয়ে যাই। তারপরে একটা সময় আমার ফ্রেন্ড ছিল, ও অনেক জোরে আমার হাতটা টান দেয়। তো আমি খেয়াল করি যে আমরা মেন রোড পার হয়ে গেছি, মেন রোডে অজ্ঞান হয়ে যাও। তারপরে কিছুক্ষণ পরে দেখি আমার অনেক সিনিয়ররা আমার মাথায় পানি দিচ্ছে। তারপরে তার মাঝখান থেকে একটা সিনিয়র বলে উঠলো, এই ঘটনা অনেকই ঘটে, অনেকবারই ঘটে, সচরাচর এগুলা ঘটেই থাকে। তোমরা হয়তো লাশটা মাটি দিতে অনেক দেরি করে ফেলছো, এই জন্য এরকম হচ্ছে। তো তারপরে বাসায় চলে আসার পরে 2-3 দিন ভালোই যায়। ভালো যাওয়ার পরে ওই মেয়েটা আমাদের পাড়ারই পাশের, মানে একটু দূরে একটা বাসায় যেয়ে এক আন্টি ছিল, ওই আন্টির সাথে অনেক গল্প করতো, আড্ডা দিত। যাই হোক, অনেক সময় ওই জায়গা মানে অনেক সময় দিত ওই আন্টির সাথে আর কি। তো ওই আন্টি, ওই দিন ছিল সপ্তমীর সন্ধ্যা আর কি। সন্ধ্যার সময় ওই আন্টি যখন বাসা থেকে দরজা খুলে বারান্দায় আসে, কোনো একটা কাজে বারান্দায় আসে,
তারপরে দেখে কি যে ওই যে মেয়েটা আসতো আন্টির বাসায়, ও ওই দিন সন্ধ্যার সময় করে আন্টির বাসার গেটটা খুলে রান্নাঘরের দিকে হাঁটতে হাঁটতে একটা সময় ভ্যানিশ হয়ে যায়। ওইটা দেখে আন্টি অনেক ভয় পেয়ে অনেক জোরে চিৎকার চেঁচামেচি করে, অনেক মানুষ জড়ো হয়। তারপরে আমরা জানতে পারি কি এই যে যে মেয়েটা সুইসাইড করছে ওরে আন্টি দেখছে, ওই জন্য অনেক ভয় পাইছে। তো এইভাবে অনেক দিন চলে যায়। অনেক দিন যাওয়ার পরে মাঝে মাঝেই আমাদের পাড়ার সবার সাথেই এরকম ঘটনা ঘটতো। অনেক সময় মানুষজন আতঙ্কে ছিল। তো আতঙ্কে থাকার ফলে সবাই মানে ভালোভাবে চলাচল করতে পারতো না। সন্ধ্যা হলেই কেউ বাসা থেকে বের হতো না। বাসা থেকে বের হলেই মনে হয়তো কি ওই মেয়েটা ডাকতেছে, মানে বলতেছে আমি অনেক কষ্টে আছি, আমাকে কেউ উদ্ধার করো বা বাঁচাও, এইগুলোই আর কি বলতে থাকতো। তো মাহফুজ ভাই একটা সময়, আমি তো অনেক সময় বের হতাম 12টা 1টা, মানে রাতের বেলা বের হতাম কথা বলার জন্য কিংবা হাঁটাহাঁটি করার জন্য বের হতাম। আমার সাথে ওইরকম কিছু হয় নাই এতদিনে। তো ওই প্রতিদিনের মতোই আমি একদিন বের হই হাঁটাহাঁটি করার জন্য। তো আমি একদিন হাঁটাহাঁটি করতেছি না, কারোর সাথে কথা বলতেছি আমার খেয়াল নেই। যাই হোক, কথা বলতে বলতে আমার মনে হলো কি আমার পাশে কে যেন আছে, আমার গা হাত পা অনেক ভার হয়ে আসে। আমি ওই যে মানে শ্মশান থেকে আসার সময় যেরকম সামনে দিকে মুভ করতে পারতেছিলাম না, ঠিক ওই রকমই আমার সাথে আমি মুভ করতে পারতেছিলাম না। ওই দিন যেরকম আমার সাথে ঘটনা ঘটে যে বলল হরি হরি বল, বল হরি হরি বল, ওই রকমই ঘটে। আমি আবার ঠিক সেম ওই দিনের মতনই, ওই দিন যেগুলা দেখছিলাম আমার সাথে যে ঘটনাগুলো ঘটছিল ঠিক ওই ঘটনাই আমার সাথে ঘটে। তো আমি একটা সময় আমার জ্ঞান ফেরার পরে দেখি আমি আমার বাসায় আছি। তারপরে আমি আমার নিজের বাসায় দেখি আমার রুমে শুয়ে আছি। তখন আমি কবিরাজ দেখানোর পরে ঠিক হয়ে যায় মোটামুটি। তার কিছুদিন পরে আমি আবার একদিন কি জন্য যেন রাতের বেলা বের হওয়ার পরে আমি ওই দিন কথা বলতেছিলাম কার সাথে যেন, ওই দিন আমার হঠাৎ করে আমি দেখি কি ওই মেয়েটা আমার ঠিক সামনে বসে আছে। আমি বসে বসে কথা বলতেছিলাম, আমার সামনে বসেছিল আর মানে অপরূপ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। মানে নিষ্পাপ একটা মুখ দেখলাম আমি। দেখে আমার অনেক মানে খারাপ লাগে যে ছোট একটা মানুষ, সবারই তো খারাপ লাগার কথা। তো এভাবে আমি ওরে মাঝে মাঝেই দেখতাম। তো তারপরে একটা সময় এরকম মাঝে মাঝে যখন দেখি আমার অতটা ভয় লাগে না। আমার মনে করেন মগজ ভাই অভ্যাস হয়ে যায়, এইভাবে চলে দিন। তো অনেক দিন যাওয়ার পরে এরকম যখন অনেক দিন দেখতে থাকি, তার কিছুদিন হলো প্রায় 1 বছরের মতন দেখি। 1 বছর হবে না, কিছুদিন হবে। তারপরে রমজান মাস চলে আসে। রমজান মাস 1 মাস রোজা থাকে, তারপরে রমজান মাসে ওর দেখা মিলে না। তারপর থেকে আমি আর ওরে কখনো দেখি নাই। এই ছিল মহফুজ ভাই আজকের ঘটনা। ভালো লাগলে আপনার অডিয়েন্সদের কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ইয়াসিন ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ নয়ন। চলুন তার মুখ থেকে ঘটনাটি শুনে আসি। ধন্যবাদ মাহফুজ ভাই আমাকে আরও একটি ঘটনা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাহফুজ ভাই, এই ঘটনাটি যার কাছ থেকে কালেক্ট করেছে এই ঘটনার বাস্তব প্রমাণ সে নিজেই, মানে তার সাথে এই ঘটনাটি ঘটেছিল আর কি। সেই মানুষটা সম্পর্কে আগে কিছু বলি। যে ব্যক্তি এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সেই ব্যক্তি আমার একটা বড় ভাই, মানে আমার এলাকার একটা বড় ভাই, তার সাথেই ওই ঘটনাটি ঘটেছিল। ওনার নাম মুজিবর। তার সাথে এই যে ভৌতিক ঘটনাটি ঘটেছিল সেটা সময়কাল হিসেবে ছিল বর্ষাকাল। তার ঠিকানা হলো মানে আমাদের এলাকায়, মাহফুজ ভাই আপনি তো জানেন আমার বাসা কোথায়, মানে আমাদের এলাকায়। তো সে প্রতি রবিবার
আমাদের এলাকা থেকে একটা জায়গার নাম ছিল যে ড্যামরা, ড্যামরার হাট বসতো, সে ড্যামরায় যেত প্রতি রবিবার হাটে। সেটা একটু দূরেই আর কি আমাদের গ্রাম থেকে। সে প্রতিবারের মতো সে পরের রবিবারে সে ড্যামরার হাটে যায়। তো তার যাওয়ার সময় ছিল বিকাল 3টা-4টার দিকে সে রওনা দেয়। আর ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তার সবসময় এমনটাই হতো। তো মজিবর ভাই হাটে পৌঁছানোর পর সে কিছু বাজার করে আবার কিছু কেনাকাটা করে সে বাড়ির দিকে রওনা দেয়। তো বাড়িতে ফিরতে ফিরতে তার রাত প্রায় 11টা-12টা হবে। 12টা নাগাদ সে বাড়ির পথে রওনা দেয়। আগে তো মাহফুজ ভাই গাড়ি ঘোড়া চলতো না, আগে 2টা রোড ছিল, একটা হলো মেঠো পথ আর একটা হলো একটা সোজা রাস্তা। মানে সোজা রাস্তার দিকে গেলে অনেক ঘোরা হয়, আর আমাদের বাসা থেকে একটা মেঠো পথ ছিল, সেই মেঠো পথ দিয়ে গেলে ওটা একটু দ্রুতই হয় আর কি, তাড়াতাড়ি হবে। কিন্তু মাহফুজ ভাই মেঠো পথটা ছিল একটু নির্জন জায়গা, কিছুটা জঙ্গল, কিছুটা ঘন জঙ্গল এবং কিছুটা নির্জন জায়গায়, আর একটা ভাঙা বাড়ি ছিল, অনেক পুরাতন। তো সে যখন আমাদের স্থানীয় বাজারে যখন চলে আসলো, বাজারে চলে আসার পর বাজার থেকে সোজা একটা মেঠো পথ নেমে আসছে আমাদের গ্রামের দিকে, আর একটা বাঁকা পথ, সেটা ছিল সেই এটা মানে বিশ্ব রোডের মতো আর কি, সবাই যাতায়াত করতো সেখান থেকে। আর ওই মেঠো পথ দিয়ে খুব কম লোকই যাতায়াত করতো, তাও দিন থাকতে থাকতে। রাতে কেউ যাতায়াত করতো না, কারণ ওই ওই জায়গাটা ছিল অনেকটা মানে নির্জন জায়গা এবং পুরো অন্ধকার জায়গাটা, সূর্যের আলো পৌঁছানো মুশকিল, এতটাই জঙ্গল ছিল। কিন্তু সেই সরু পথ ছিল একটা মেঠো পথ, ওই দিক দিয়ে সবাই যাতায়াত করতো। তো মজিবর ভাই বাজারে পৌঁছানোর পর বাজার থেকে সে চিন্তা করলো যে সে যদি বাঁকা পথ দিয়ে যায়, মানে বাঁকা পথ দিয়ে গেলে আমাদের গ্রামে ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে। সে যদি এই মেঠো পথ দিয়ে আসে তার অনেক দ্রুত হবে, তাড়াতাড়ি হবে। তো মজিবর ভাই কোনো কিছু না ভেবে বলে রাখা ভালো, কারণ মজিবর ভাই ছিল অনেকটাই সাহসী ব্যক্তি। আর সে এসব ভূত পেত এসব মানে আজগবি জিনিসগুলো সে বিশ্বাস করতো না। তার সাথেও অনেক কয়েকবার ঘটেছে, কিন্তু তারপর সে বিশ্বাস করতো না যে তার কোনো ক্ষতি করবে। তো কিছু না ভেবে সে মেঠো পথ দিয়ে রওনা দেয়। তো রওনা দেওয়ার পর কিছুক্ষণ আসার পর সে একটা মানে বনের মতো কিছু একটা, মানে বন ছন বলে না মাহফুজ ভাই, ছন, ওই ছনের মতন কিছু একটা দেখতে পায়। তো ছনের মধ্যে দেখতেছে কি যে একটা জন্তু সেই ছনগুলোকে মানে মোড়াচ্ছে, এমনভাবে মোড়াচ্ছে ভাঙচুর হয়ে যাচ্ছে ওর মাঝখান দিয়ে। তো সে ভাবলো হয়তো কোনো জন্তু জানোয়ার তার ভেতরে ঢুকে এভাবে মানে জোরাজোরি করতেছে আর কি। সে তারপর সেটাকে ইগনোর করে পাশ কাটিয়ে চলে আসে। তো কিছুটা আসার পর একটা আম বাগান পড়ে। ওই আম বাগানে মাহফুজ ভাই এর আগেও অনেক ভৌতিক ঘটনাগুলো ঘটেছে, সে জানতো, কিন্তু তারপরও সে সেদিক দিয়ে আসছিল, কারণ সে ভয় পাচ্ছিল না, তার ভিতরে সে ভয়টুকু কাজ করতেছিল না। কি ভাবা সেই কাজ মাহফুজ ভাই, কিছুটা আসার পরে সে আম বাগানের কাছে আসতেই তাকে পিছন থেকে কেউ একটা ডাক দেয়, মুজিবর, এভাবে কেউ একটা ডাক দেয়। তো ডাক দেওয়ার সাথে সাথে আমার ভাই পিছন ফিরে তাকায়, তাকানোর পর দেখে যে কেউ নেই। আমার ভাই আশ্চর্য হয়ে যায় যে মাত্র আমাকে কেউ ডাকলো, ডাকার পর হঠাৎ করে কোথায় গেল, গায়েব হয়ে গেল। তো আমার ভাই মনের ভুল ভেবে সামনের দিকে এগোতে লাগলো। তো আবার কিছুটা আসার পর দেখে কি যে তাকে আবার কেউ পিছন থেকে ডাক দেয়, মুজিবর, তুই এই পথ দিয়ে কেন আসতেছিস এত রাতে, তোর কি ভয় করে না? এবার আমার মজিবর ভাই সে স্পষ্ট শুনতে পায় যে তাকে কেউ ডাকলো, এবং ডাকার পর তাকে বলল যে তুই এদিক দিয়ে কেন এসছিস এই মেঠো পথ দিয়ে, তোর কি ভয় করে না এই নির্জন জায়গা দিয়ে আসতে, তুই তাও কেন এলি? পরে আমার মজিবর ভাই আবার পিছন দিকে তাকিয়ে বলে যে কে কে আমাকে ডাকছিস? আবার দেখে যে কেউই নেই। কিন্তু তখন আমার মজিবর ভাই একটু ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার পর বলে যে বারবার কে ডাকছে, আর পিছন ফিরে তাকানোর সাথে সাথে কোথায় মিলে যাচ্ছে। পরে আমার মুজিবুর ভাই দ্রুত বাসার দিকে আসতে থাকে। আসার পর মানে আমাদের একটা ভাঙা বাড়ি ছিল, মানে আমাদের এলাকায় একটা ভাঙা বাড়ি ছিল, বললাম না মাহফুজ ভাই শুরুতে একটা ভাঙা বাড়ি ছিল। তো ওই বাড়ির সামনে আসতে মাহফুজ ভাই আমার মুজিবুর ভাইয়ের গা অনেকটা ভারী হয়ে গেল, মানে সে থমকে দাঁড়িয়ে গেল। হঠাৎ করে তার গায়ের মধ্যে দিয়ে শীতল বাতাস মানে বয়ে গেল আর কি। তো এক পর্যায়ে বয়ে যাওয়ার পর
আমার মুজিবুর ভাইয়ের শরীরটি এতটাই ভারী হয়ে যাচ্ছিল, মানে সে সামনের দিকে এগোতেও পারতেছিল না, এতটাই ভারী হয়ে যাচ্ছিল। তারপর সে সেই ভাঙা বাড়ির দিকে লক্ষ্য করে দেখে যে একটা লাশ, একটা অবয়ব, মানে কাফনের কাপড় দিয়ে পোড়ানো মানে মোড়ানো সেই লাশটি শুয়ে আছে একদম দরজা বরাবর, একদম ভাঙা বাড়ির যে দরজাটা ছিল সেই দরজা বরাবর। তো এটা দেখার পর আমার মানে মুজিবুর ভাই খুবই মানে ভয় পায়। ভয় পাওয়ার পর সে থমকে দাঁড়িয়ে যায়। সে অনেকটা সাহসী থাকার পরও সে সেই দিন এতটাই ভয় পায়, মানে আতঙ্ক হয়ে যায়। তো এক পর্যায়ে সে কোনোভাবে ওইখান থেকে বের হয়ে আসে। তো বের হয়ে আসার পর কিছুটা আসার পর একটা মোড় পড়ে, মানে রাস্তায় একটা মোড় আছে না, মেঠো পথে একটা মোড়, সেই মোড়ের পর উঠার পরে সে একটা বট গাছের নিচে এসে দাঁড়ায় যখন, তো দাঁড়ানোর পর সে আবার দেখে যে বট গাছের মানে ঢালে কেউ একটা লাশ ঝুলছে। এই লাশটা ঝুলে থাকতে দেখে সে চিৎকার দিয়ে ওঠে যখনই বলে যে আমাকে আজকে মেরেই ফেলবে, কে আসো আমাকে বাঁচাও, এদিকে আসো, মানে এটা বলতে থাকে। তো দূরে মানে কিছুটা দূরে একটা বাড়ি ছিল, তো সেই বাড়িতে একটা দাদু থাকতো। ওই দাদু আবার রাতে ঘুমাতো না, তো না ঘুমিয়ে সে মানে একটু বাড়ির আশপাশ দিয়ে ঘুরে দেখতো, মানে তার রাত জাগার অভ্যাস ছিল। তো সে সেইখান দিয়ে ঘুরতেছিল। তো তারপরে সে মুজিবুর ভাইয়ের চিৎকারটা শুনতে পেয়ে সে বটগাছের দিকে মানে অগ্রসর এগোতে থাকে। তো সে সেখানে পৌঁছানোর পর সে মুজিবুর ভাইকে দেখতে পারে যে বটগাছের মানে নিচেই অজ্ঞান হয়ে পড়ে আছে, মানে চিৎকার দিয়ে আমার মুজিবুর ভাই অজ্ঞান হয়ে গেছিল। তো সে আর কিছু মানুষ ডাক দিয়ে মুজিবুর ভাই সাথে মানে কাছে যাওয়ার পর তার জ্ঞান ফিরিয়ে আনার পর মানে মুজিবুর ভাইকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি অজ্ঞান হয়ে কেন পড়েছিলে, তোমার সাথে কি হয়েছিল বলো খুলে আমাদেরকে, তখন মুজিবুর ভাই বলে যে আমি যখন বাজার থেকে ফিরতেছিলাম, ড্যামনার হাট থেকে ফিরতেছিলাম, ফেরার পথে আমি যখন মিঠো পথ দিয়ে আসতে লাগি, কিছুটা আসার পর একটা বন ছিল, মানে একটা ঝোপঝাড় ছিল, এমনভাবে মানে ওইখানে নড়াচড়া করতেছিল যেন মনে হচ্ছিল কোনো জন্তু ভিতরে ঢুকে মানে সব কিছু ভেঙে চুরে শেষ করে দিচ্ছে। আবার কিছুটা আসার পর আমাকে পেছন থেকে কেউ ডাক দেওয়ার পর বলে যে তুই এই মিঠো পথ দিয়ে কেন আসতেছিস এত রাতে, তোর কি ভয় করে না, এটা বলে। আমি সেটাকে ইগনোর করে আমি আবার সামনের দিকে আসতেছিলাম। আসার পর ওই যে আমাদের ভাঙা বাড়িটা আছে, ভাঙা বাড়ির সামনে একটা লাশ পড়ে আছে। তো এটা দেখার পর আমি থমকে যাই। তো তার আগে আমার গায়ের উপর দিয়ে একটা শীতল বাতাস বয়ে যায়, তখন আমার গাটা অনেক ভারী হয়ে যায়। তো আমি সেখান থেকে আসতেও পারতেছিলাম না, মানে কোনো রকমে আমি এই বট গাছতলা পর্যন্ত এসেছি। তারপরে দেখি যে এই বট গাছের উপরে একটা ফাঁসি দেওয়া অবস্থায় একটা লাশ ঝুলছে। এটা দেখার পর আমি খুবই ভয় পেয়ে যাই এবং চিৎকার দিই। তারপর আমার সাথে কী হয়েছে আমার আর মনে নেই। তো পরে সেই দাদুটি তাকে সাথে করে নিয়ে বাড়িতে পৌঁছায় দেয়। বাড়িতে আসার সাথে সাথে আমার মুজিবুর ভাই খুবই অসুস্থ হয়ে যায়। তার কি যেন হয়েছে একটা, মানে সেই থেকে তার অসুস্থতাই ছাড়ে না। তারপর কিছুদিন এমনি কেটে যাওয়ার পরে আমার মুজিবুর ভাইয়ের অনেক মানে অসুস্থতা এতটাই বাড়তেছিল যে কি বলবো, মাহফুজ ভাই সে দিন দিন মরা হয়ে যাচ্ছিল, মানে মৃত্যু সংখ্যায় তার চলে যাচ্ছিল প্রায়। তার সাথে একদিন স্বপ্নে দেখে যে সে ওই পথ দিয়ে আবারও আসতেছিল। আসার পর সে দেখতে পায় যে মানে ওই যে বন ছিল না একটা, মানে যে বনের কাছে সে প্রথমে দেখেছিল যে কিছু একটা জন্তু ভিতরে ঢুকে সে মানে মোড়াচ্ছে আর কি। তো ওই জন্তুকে সে সামনাসামনি দেখতে পায় স্বপ্নের ভিতরে। তো স্বপ্নের ভিতরে সেই জন্তু তার সাথে কথা বলতেছে তুই ওই পথ দিয়ে এসে ভুল করছিস, ওই রাতটা ছিল অমাবস্যার রাত, সেটা আমাদের চলাচলের রাস্তা ছিল, তুই ওই পথ দিয়ে কেন এসেছিস, তুই আর বাঁচতে পারবি না। তো এইটা বলার পর আমার মুজিবুর ভাই স্বপ্নের মধ্যে মানে লাফ দিয়ে সে ঘুম থেকে উঠে যায়, ঘুম ভেঙে যায়। তার ঘুম ভাঙার পর তার পরিবারে সবাইকে জানায় বিষয়টা। জানানোর পর তার একটা মানে ফুপু ছিল আর কি, তার একটা বড় ফুপু ছিল, তার ফুপু এই বিষয়টা জানতে পারে। তো জানতে পারার পর আমার বড় ভাইরে বলে কি যে তুই কেন ওই রোড দিয়ে আসতে গেলি, ওই রোডটা ভালো না, ওই রোডে মানে ওই মেঠো পথে অনেক দিন আগে একটা মানে ওই মেঠো পথে যে তোর বট গাছটা ছিল, ওই বট গাছে একজন ফাঁসি দিয়ে মারা গেছিল অনেক আগে। তো আমার মুজিবুর ভাই সেটা জানতো না। তো সেদিন জানার পর থেকে সে আরও ভয় পেয়ে যায় যে আমি হয়তো সেদিন এসে ভুলই করেছি।
তারপর সে এগুলো স্বপ্ন দেখে, প্রায়ই স্বপ্নে দেখে। তো এইভাবে স্বপ্ন দেখতে দেখতে সে আরও অসুস্থ হয়ে যায় আর কি। তারপর তাকে নিয়ে তার পরিবার সবাই একটা কবিরাজ দেখায়। সেই দিন তারপর থেকে কবিরাজ দেখাইছিল না, কারণ তারপর থেকে কোনো সমস্যা হয়েছিল না, কিন্তু অসুস্থতা ছিল, অনেক ওষুধ খাচ্ছিল, তাও ঠিক হচ্ছিল না। পরে একটা ভালো কবিরাজ দেখায়। তো কবিরাজের কাছে যাওয়ার পর সেই কবিরাজ তাকে বলে কি যে তোমার সাথে সেই অবয়ব জিনটি তোমার ভিতরে প্রবেশ করছে, এই জন্য তুমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছ। পরে বলতেছে যে এটা থেকে মুক্তি পাওয়ার আশা মানে মাধ্যম কোনটি, আমাকে একটা উপায় বলুন। পরে সেই কবিরাজ তাকে ঝাড়ফুঁক করে দেয়, করে দেওয়ার পর তার গাটা বন্ধ করে দেয় এবং তার কাছে একটা তাবিজ দিয়ে দেয়, যে বলে কি তুমি বাসায় গিয়ে এটা পরে নিও, তোমার আর কোনো অবয়ব কোনো কিছু তোমার স্বপ্নে আসবে না, তোমার সাথে অশুভ কোনো কিছু আর মানে সাক্ষাৎ করতে পারবে না, যাতে তুমি ভয় না পাও। আর কিছু রুলস দিয়ে দেয় আমার মুজিবর ভাইকে। মুজিব ভাই কিছু রুলস দিয়ে দেয় যে এই রুলসগুলো তুমি মানে মেনে চলবা, তাহলে আর কোনো সমস্যা হবে না তোমার সাথে। তো তারপর মুজিবর ভাই বাসায় চলে আসে। আসার পর সে সেই রুলসগুলো মানতে থাকে। মানার পর মানে সে অনেকটাই কেয়ারিং ছিল এই মহস ভাই, এই জন্য সে নিজের যত্ন নিতে পারতো, যে একটা বিষয় তাকে কেউ বললো সে সেটা মেনে চললো। সে সেই কবিরাজের কথা মতো সে সব কিছু মেনে চলে। সে সব কিছু মানে সব কিছু গুছিয়েই করে আর কি। গুছিয়ে করার পর তারপর স্বাভাবিকভাবে কিছুদিন যায়, যাওয়ার পর সে আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। তারপরে আর তার সাথে কোনো কিছু ঘটেনি মাহফুজ ভাই, সে এখন পর্যন্ত সুস্থ ও স্বাভাবিকই রয়েছে। তো মাহফুজ ভাই এই ছিল আজকের ঘটনা, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ নয়ন ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ হৃদয়। চলুন তার মুখ থেকে ঘটনাটি শুনে আসি। তো মাহফুজ ভাই আপনার সঙ্গে অনেক ঘটনা শেয়ার করছি এবং আপনার সঙ্গে দেখা করার জন্য আমার মনটা অনেক বেকুল হয়েছিল, এই জন্য আর কি আপনার স্টুডিওতে চলে আসলাম এবং আজকে যে ঘটনাটি বলবো এটা সম্পূর্ণ আপনার সামনে বসে বলবো। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর সঙ্গে আছেন। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতে চাচ্ছি ঘটনাটি অনেক ভয়ঙ্কর এবং ঘটনাটি ঘটে আমাদের পুষ্কনিতে। তে বেশি দেরি না করে ঘটনাটি শুরু করি। ঘটনাটি যখন ঘটে তখনকার সময় 2019 সাল, বেশি দিনও আগে না, 5 বছর আগের ঘটনা। তো ঘটনাটি এমন যে আমাদের পুষ্কনিটা ছিল মাদ্রাসার এবং ওই পুষ্কনিটা আমরা রিসে নেই, 3 বছরের চুক্তিতে রিসে নেই। এই কারণে আর যখন পুকুরটা কাটা হয় তখন অত একটা ভালোভাবে কাটা হয় না। এই কারণে যখন বৃষ্টি হয় তখন অনেক পানি হয়ে যায় এবং পুকুর প্রায় ডুবে যায়। তে মাহফুজ ভাই বলে রাখা ভালো, যখন ঘটনাটি ঘটে তখন বর্ষাকাল ছিল। তখন বর্ষায় এত বৃষ্টি হয় যে অনেক পানি হয় যে এবং বাঁধ প্রায় ডুবে গেছে। তো তখন আর একটা জিনিস বলে রাখা যে ভালো, যে পুকুরটা ভাগে নেয়। ভাগে বলতে যে আমার খালুর সঙ্গে নেয়। তো 2 জন মিলে যখন পুকুরটা নেয়, চুক্তিতেই নেয়, ঠিক আছে। তে ঘটনাটা যাক যে অনেক পানি হয় এবং পুকুরটা ঘেরার জন্য নেট দিয়ে ঘেরার জন্য 2 জনই যায় এবং আমাকে সঙ্গে নিয়ে যায়। তো যেতে যেতে বিকালের ওইদিকে রওনা দেই আমরা। তো পৌঁছাতে সন্ধ্যা, প্রায় আমাদের বাসা থেকে অনেক দূরেই, প্রায় মাঝবিলে অনেক দূরেই বলতে গেলে। তো তখন পুকুরটা ঘেরার জন্য যখন আমরা যাই তখন দেখি অনেক পানি হয়। তখন সন্ধ্যা হয়েছিল না, তখন ঘেরা শুরু করি। চারদিক ঘিরতে ঘিরতে সময় হয়ে যায় প্রায় ইশারের আজান, ওইদিকে 2 পাশে ঘিরছি, তখন ইশারের আজান দেয়। তো তখন আমরা একটু দম নেই, তারপরে কিছুক্ষণ পর আবার শুরু করি। তারপর আর 2 পাশ ঘিরতে ঘিরতে প্রায় রাত হয়ে যায় 12টা কি 12টা 12:30 ওইদিকে। তখন মাহফুজ ভাই কাজ দেখতে দেখতে শেষ হয় এবং তখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো মাহফুজ ভাই তখন কেমন যেন একটু আজব কেমন যেন লাগলো, যে আপনার যে পাঠার মতন গন্ধ বাড়ালো এবং আমরা অনেকে
একটু সন্ধ্যা হয় এবং এই জন্য আর কি তাড়াতাড়ি করে এবং উঠে আসার জন্য আমার আব্বু এবং খালু আমাকে ডাক দেয়। কারণ মাহফুজ ভাই আমি ছিলাম মাছ পুকুরে গোসল দিচ্ছি, তখন আমার আব্বু এবং খালু এই ঘটনাটি খেয়াল করে এবং আমাকে ডাক দেয়। আমি উপর দিকে আসি, তখন আমার খালু বলল যে তোরা একটু খাড়া, আমি ওই পাশ দিয়ে দেখে আসি গিরা শেষ হয়েছে কিনা। তখন খালু যায়, খালু যাওয়ার কিছুক্ষণ পর ডাক দেয়, তখন আমি আর আমার আব্বু ওই পাশে যাই। পুকুরটাও অনেক বড় ছিল মৌজ ভাই, তো তখন ওই পাশে যায়। যাওয়ার পরে আমার খালুর কাছে পৌঁছানোর পর আমার খালু বলে যে দেখ এই পাশে কেবল মাত্র গিরে থুয়ে গেলাম, দেখ এই পাশে কি, মানে দেখলাম মাহফুজ ভাই কিরকম যে নেট ছিল, মনে করেন নেট তুলা পুকুরের মধ্যে পাশে একটা বই ছিল, বইয়ে ফেলাত হয়েছে। এই দেখতে দেখতে এই কাজটা কে করলো আমরা বুঝলাম না। তখন আর কি আবার আমরা নেটটা তুলে, যে খালু বললো যে এই এত গিরছি তো এখন এইটুক বাদ দিয়ে আবার চলে যাব। তো তখন আমার খালু আবার নেট তুলে আবার শুরু করে আমরা গিরতে 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 প্রায় 1.5 ঘন্টা চলে যায়। তখন বেজে যায় রাত প্রায় একটা পার হয়ে যায় 1:30টার ওইদিকে। তখন আমাদের কাজ শেষ হয় এবং আমরা বাসার দিকে রওনা দিই। তখন মাহফুজ ভাই আমাদের পুকুরটা অনেক বড়ই ছিল, তো তখন মাহফুজ ভাই আমরা যখন আসি তখন আসতে গেলে পুকুর পার হয়ে চলে আসে। আমাদের বলে রাখা ভালো যে মাহফুজ ভাই আমাদের পুকুরের সামনে একটা পুকুর ছিল অনেক বছর আগের, মানে পুকুরটা ধরতে গেলে আমাদের বিলের প্রায় প্রথম কাটা ওই পুকুরটা। তো মাহফুজ ভাই তখন ওই পুকুরটা আমরা পার করে চলে আসবো এমন সময় কে যেন আমাদের পুষ্কুনি থেকে জোরে করে চিল্লায় উঠলো। তে মাহফুজ ভাই এই ঘটনাটা আমার আব্বু আর এবং আমার খালু বুঝতে পারে এবং বলল যে না, পিছন দিকে যাওয়া লাগবে না, তোরা চল, এখন রাত অনেক হয়ে গেছে, এখন আমরা বাসার দিকে যাই। তে আমরা মাহফুজ ভাই আবার রওনা দেই। ঘটনাটি ঘটার পর আমরা রওনা দেই। তে রওনা দিতে যে পুরাতন পুকুর প্রায় শেষ, আমরা চলে আসব। তখন পুকুরের ডান পাশে খেয়াল করে দেখা যায় যে মানে টর্চ লাইট আমাদের হাতে ছিল, তো তখন আমরা টর্চ দিয়ে দেখি যে মাহফুজ ভাই মনে হলো যে পুকুরে কে যেন গোসল করছে। রাত প্রায় 1টা কি 1:30, তখন কে যেন গোসল করছে মাহফুজ ভাই। তখন এই ঘটনাটি দেখে আমরা লাইটটা সরায় নেই মাহফুজ ভাই, আমরা বুঝতে পারি যে কি ঘটছে আমাদের সঙ্গে। তো তখন আমরা টর্চটা সরায় নেই এবং আমরা আবার হাঁটা ধরি। তা হাঁটতে হাঁটতে আমরা যখন পুষ্কুনিগুলো পার করে, আমরা পুকুরগুলো পার করে যখন আমরা মাঠে নামি, এবং যারা গ্রামে থাকে তারা হয়তো বুঝবে যে হচ্ছে ডিপটি কল যাকে বলে, ডিপটি কলের যে ক্লান, আমরা ক্লানে উঠি এবং ক্লান দিয়ে হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা দিই। তখন মাহফুজ ভাই আর কোনো সমস্যা হয় নাই, আমরা চলে আসি এবং ঘটনাটি ঘটে পরের দিন মাহফুজ ভাই। তা আমরা বাসায় চলে আসি, আমার খালুর বাসায় চলে যায়, আমরা আমাদের বাসায় আসি এবং পরের দিন যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নেই। এবং পরের দিন আমরা সকাল কয়টার ওইদিকে যেন প্রায় মাহফুজ ভাই 8টা কি 8:30 নাগাদ আমরা আবার রওনা দেই আমাদের পুকুরের উদ্দেশ্যে। তো আমরা কিছুক্ষণ পর আমরা পুকুর পাওয়া যায় এবং পুকুরে যাওয়ার পরে দেখি ঘটনাটি এমন যে মাহফুজ ভাই আমরা যে সারা রাত ধরে যে নেটগুলো কিনলাম সবগুলোই কেমন যেন আবার যে আগের মতন পড়ে আসছে সব। আমাদের এই ঘটনাটি দেখে আমরা অনেক ভয় পেয়ে যাই, কারণ এই ঘটনাটি কিভাবে আমরা যখন কিছু হয়তো তখন আর হচ্ছে আমাদের পুষ্কুনে যে বিলে কেউ আর ছিল না মাহফুজ ভাই। তে ঘটনাটি এমনভাবে ঘটলো, তে আমরা কি আর করব যে দিনের বেলায় আমরা ঘিরি। মাহফুজ ভাই তখন বৃষ্টি হচ্ছিল, তখন আমরা বৃষ্টির মধ্যে ভিজে কাজ করে আবার চারদিকে ঘিরি মাহফুজ ভাই। ঘেরার পরে আর কি আমরা বাসায় চলে আসি এবং ঘটনাটি আমরা ঘটছে কি কারণে, কিসের জন্য, কে তুলছে আমাদের নেট, এটা দেখার জন্য মাহফুজ ভাই আর কি আমরা রাত 8টার ওইদিকে আবার আসি মাহফুজ ভাই। আমরা চুপি আমরা বসেছিলাম। তে মাহফুজ ভাই বসে থাকার কিছুক্ষণ পর প্রায় 11টা 11:30টার ওইদিকে আমাদের পুকুরের পশ্চিম পাশে মাহফুজ ভাই, আমরা উত্তর পাশে বসেছিলাম, পশ্চিম পাশ দিয়ে কে যেন টর্চ লাইট মারলো মাহফুজ ভাই। টর্চ লাইট মেরে হঠাৎ করে কে যেন আসলো আমাদের পুকুরে ঝাঁপ দিল মাহফুজ ভাই। এই শব্দটা পেলাম, মানে আলো আসলো মাহফুজ ভাই, টর্চ লাইটের আলো আসলো কিন্তু আলোটা নিভে গেল এবং শুধু
পুকুরে যে লাফ দিলে কি ঝাঁপ দিলে যে একটা শব্দ হয় না, ওই শব্দটা আসলো মাহফুজ ভাই। তো এই ঘটনাটি আমরা দেখি এবং কিছুক্ষণ পর দেখি আর কেউ না মাহফুজ ভাই এমন একটা ভয়ঙ্কর পেশা, সেটা দেখে আমরা অনেক ভয় পাওয়া যায় এবং আমরা 3 জন থাকার কারণে অবশ্য অত একটা ভয় না পেয়ে আমরা কি করবো আর মাহফুজ ভাই আস্তে আস্তে বাসায় চলে আসলাম এবং বাসায় আসার পরে এই ঘটনাটি আমরা বাসার লোকেদের সাথে শেয়ার করি এবং বড় একটি হুজুরের সঙ্গে শেয়ার করি। তখন এই হুজুর আমাদেরকে পরামর্শ দিল যে তোমরা আজ রাতে আমি যে ঠিকানা দিচ্ছি সেই ঠিকানায় যাবা এবং ভয় পাবো না, 3 জনে যাবা। তোমরা 3 জনের সঙ্গে ঘটেছে ঘটনা, তোমরা এই জায়গা যাবা, তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এখানে যায় তোমরা ভয় পাবে না, কারণ ওইখানে একটা অদ্ভুত রকমের একজন লোক আসবে। তোমরা ওই লোকের সঙ্গে এই চিঠিটা দিবা, মানে মাহফুজ ভাই আমাদেরকে একটা চিঠি দেয়, বললো এইটা দিবা, দেখবা তোমাদের পুকুরে আর কোনো ঘটনা ঘটছে না এবং সব সমাধান হয়ে যাবে। তো তখন মাহফুজ ভাই ঠিকানা অনুযায়ী আমরা গেলাম। ঠিকানার যেখানে সেখানে না মাহফুজ ভাই, ঠিকানাটা একটা কবরস্থানে ওইখানে গেলাম, মানে কবরস্থান না তো কবরস্থানের বাইরে মাহফুজ ভাই, কবরস্থানের বাইরে আমরা গেলাম। যাওয়ার পর রাত 3টার ওইদিকে একজন লোক আসলো কালো কাপড় পরে। তখন আমরা আমাদের চিঠিটা দিই হাত বাড়িয়ে, না প্রথমত মাহফুজ ভাই আমরা সালাম দিই, সালাম দেওয়ার পরে মাহফুজ ভাই চিঠিটা হাত দিয়ে বাই করে দেই। তখন আমাদের হাত থেকে চিঠিটা নেয় এবং বলল যে কাজ হয়ে যাবে, তোমরা চলে যাও। তখন আমরা মাহফুজ ভাই চলে আসলাম। বাসায় চলে আসার পরে আমাদের পুকুরে আর কোনো ঘটনা ঘটে নেই মাহফুজ ভাই। কিন্তু মাহফুজ ভাই তার কিছুদিন পর মাহফুজ ভাই আমাদের 3 জনের অনেক জ্বর হয়, মারাত্মক লেভেলের জ্বর হয় মাহফুজ ভাই। তো জ্বরও প্রায় 15 দিনের মতন আমাদের ছিল, তারপরে জ্বর ঠিক হয়ে যায়, তারপরে সব স্বাভাবিক হয়ে যায়। এই ছিল আজকের ঘটনা মাহফুজ ভাই। ধন্যবাদ আমাকে গল্পটি শেয়ার করার জন্য। ধন্যবাদ হৃদয় ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ সোহাইব। চলুন তার কাছ থেকে ঘটনাটি শুনে আসি। ধন্যবাদ মাহফুজ ভাই আমাকে আরেকটি ঘটনা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ঘটনাটি নেওয়া আমার এক বন্ধুর কাছ থেকে। তো ঘটনাটি সে যেভাবে বলেছে আমি আপনাকে সেভাবেই বলছি। তো ঘটনাটি বলেছে অনিক চট্টোপাধ্যায়। সে কলকাতারই ছেলে, পড়াশোনা করার জন্য নয়নতলিতে যায়। তো সেই কলেজটা হচ্ছে একটু গ্রামের সাইডে। তো মাহফুজ ভাই তো যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে আর কি, সেটার জন্য নাকি ওই কলেজটাই ভালো। তো তখন রওনা দেই, পৌঁছাতে রাত 8টা কি 9টা বাজে। তো সেখানে আসার পর আশেপাশে দোকানপাট সবগুলাই বন্ধ আর কি। তো লাগেজটা হাতে নিয়ে কিছু দূর হাঁটতে থাকি, সামনে দেখি যে একটা টং দোকান, সেখানে চা সিগারেট এইসব বিক্রি করে। তো তখন আমি এই দোকানদারকে জিজ্ঞেস করলাম, মামা সব দোকানপাট বন্ধ কেন? দোকানদার তখন বলল যে এই এলাকাটা ততটা ভালো না, এই জন্য সবাই সকাল সকালই বাসায় চলে যায়। তখন আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম যে আমি তো অমুক জায়গাতে যাব, এখানে রিক্সা কিংবা কোনো গাড়ি পাওয়া যাবে নাকি? তখন দোকানদার আমাকে বলল যে মামা এখন তো গাড়ি পাবেন না বা রিক্সাও পাবেন না, এই এলাকাটা ততটা ভালো না, আপনি বরং এইখানেই আজকে রাতটা কাটিয়ে কাল সকালে এই গাড়িতে চলে যান। তখন আমি দোকানদারকে বললাম, কি বলেন মামা, মাত্র তো রাত 9টা বাজে, এখনই সব কিছু বন্ধ করে দিছে গাড়ি চলাচল। তাই বলে দোকান থেকে একটা সিগারেট নিয়ে আমি সিগারেট খেতে শুরু করি। সিগারেটটা খেতে খেতে আমার যে সুটকেসটা ছিল সেটা ট্রলি সিস্টেমের, সেটা নিয়ে আস্তে আস্তে সামনের দিকে হাঁটতে থাকি। কিছু দূর যাওয়ার পর দেখি যে একটা কিছু ছায়ার মতো দেখা যাচ্ছে। আমি ভাবলাম যে হয়তো ওইটা কোনো বাড়ি বা কোনো দোকান, সেখানে থাকা যাবে। তো আমি সেখানে গিয়ে দেখি যে একটা ট্রং গাড়ি বা ঘোড়ার গাড়ি, গাড়িটা বেশি বড় না, হয়তো একটা ঘোড়ায় চালিত এই গাড়িটা।
তো গাড়িটার কাছে যাওয়ার পর আমি গাড়ি চালককে দেখতে পেলাম না। তখন আমার হাতে সিগারেটটা শেষ করার পর সিগারেটটা ফেলে পা দিয়ে আগুনটা নিভিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর দেখলাম যে জঙ্গল বা গাছপালার পাশ থেকে একজন ব্যক্তি আসলো। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে মামা, আমি তো অমুক জায়গাতে যাব, আপনি কি যাবেন নাকি? তো সে ব্যক্তি বলল, জি মামা, আমি ওই দিকেই যাব, ওঠেন। তো আমি তো তখন ভাবলাম যে ভালোই তো হলো, আজকে রাতটা আর এখানে থাকতে হলো না, গাড়ি তো পেয়েই গেলাম, তো গাড়িতে উঠে যাওয়া যায়। তো মাহফুজ ভাই, আমি যাওয়া শুরু করলাম। গাড়িটা বেশি বড় না, গাড়িতে একজন লোকই ওঠা যাবে। তো গাড়িটা চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর একটা মাঠ পেলাম। তো মাঠের ভিতর দিয়ে রাস্তার দুই পাশে আর কি সবাই ধান, পাট এইগুলো চাষ করে। তো মাহফুজ ভাই, বলে রাখা ভালো যে সময়টা ছিল শীত। তখন বেশি একটা শীত পড়ছিল না, হালকা হালকা শীত। চাঁদের আলোয় রাস্তাটা অনেক সুন্দর লাগছিল। তা আমি তো দেখে অনেক আনন্দ পেলাম বা খুশি হয়ে গেলাম যে এত সুন্দর মুহূর্ত আর আমি কাটাতে দেখি নাই বা কাটাতে পারি নাই। তো তখন আমার ভালোই লাগছিল আর কি। তো কিছু দূর যাওয়ার পর মাঠটা পার হয়ে একটা বাগানের ভিতর দিয়ে রাস্তাটা মনে হচ্ছিল যে আপনার যেরকম গুহা আছে না, গুহার ভিতর দিয়ে যেরকম অন্ধকার, চারপাশে অন্ধকার, কিছুই দেখা যায় না। সামনে দিয়ে মামা ঘোড়ার গাড়ি চালাচ্ছে, তাকেও ভালোভাবে দেখা যাচ্ছে না আর কি। তো রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পর আমি অনুভব করতে পারলাম যে আমার পাশে ঠান্ডা একটা কিছু বসে রয়েছে। তো তখন আমি পাশ ফিরে দেখি যে আমার পাশে কেউ নেই। তো তারপরে আবার যাওয়া শুরু করলাম। আমি মনে মনে ভাবছি যে এই রাস্তা কখন শেষ হবে। তো হঠাৎ করে আবার মনে হলো যে যে গাড়ির পিছন থেকে কেউ একজন হাত দিয়ে আমার শরীরে টাচ করলো। তখন আমি ভয় পেয়ে এই গাড়িওয়ালা মামাকে, তখন আমি বিশ্রীভাবে একটা হাসির শব্দ শুনতে পাই। তখন আমি গাড়িওয়ালা মামাকে বললাম যে মামা, এটা কিসের শব্দ? তো মামা আমার সাথে তেমন কোনো কথা বলছে না, মামা শুধু গাড়ি চালাই যাচ্ছে। তো তখন আমার সাথে আরও অনেক কিছু ঘটতে থাকে। তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমি এখান থেকে লাফ দিব আমার লাগেজটা নিয়ে। তখন আমি ভাবলাম যে আমি যদি এইখান থেকে লাফ দিই তাহলে তো আমি মারা যাব। কিছু দূর সামনে যাওয়ার পর আমার লাগেজটা গাড়িতে রেখে আমি লাফ দিলাম। লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা জোরে চিৎকার দিলাম। তো কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে আমি দেখি যে আমি একটা রুমে, আমার পাশে একজন মহিলা আর একজন পুরুষ লোক দাঁড়িয়ে আছে। তো আমি ওই মহিলাকে দেখে ভয় পেয়ে যাই। তো মহিলাটি আমাকে জিজ্ঞেস করলো যে বাবা, তোমার কি হয়েছে? তখন আমি আমার সাথে ঘটে যাওয়া সেই বিষয়গুলো তাদের সাথে শেয়ার করলাম। তো তখন ওই মহিলাটি বলল যে তোমার সাথে এরকম করেছে ওই দুষ্ট জিনেরা। তারা অনেক সময় নারীর রূপে আসে, অনেক সময় সুন্দরী এক যুবতী মেয়ের রূপে এসে এরকমভাবে সবাইকে জ্বালায়। এটা হচ্ছে এই এলাকার নিত্যদিনের ঘটনা। এটা প্রতিনিয়তই সবার সাথেই ঘটতে থাকে। এটা এই এলাকার মানুষ, এটা তাদের সাথে ঘটার কারণে তারা বিষয়টা আর তেমন গুরুত্ব দেয় না। তো তোমার সাথে এই দুষ্ট জিনেরাই এরকম করেছে। আর পরবর্তীতে এই এলাকায় আসতে চাইলে তুমি রাতের বেলায় না এসে দিনের বেলায় এসো, তাহলে আর এরকম ঘটনা আর ঘটবে না। তো মাহফুজ ভাই, আজকে ঘটনাটা এখানেই শেষ। ধন্যবাদ মাহফুজ ভাই পরবর্তী ঘটনাটি বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ঘটনাটি আমাকে বলেছে আমার এক বন্ধু, তার বাসা রাজশাহীতে। তো সে ফ্রি থাকার কারণে সিলেটে আর কি বেড়াইতে যায়। তো ঘটনাটি ওই সিলেটে ঘটেছিল। তো মাহফুজ ভাই, আগের থেকে বলে রাখা ভালো যে আজকে যে ঘটনাটি আপনার সাথে শেয়ার করব, সেই ঘটনাটি আরও অনেক আগে আপনাদের এক স্টুডিও থেকে এরকমই একটা ঘটনা শুনছিলাম যে
2008 সালে 9 ডিসেম্বর একটি ছেলে উধাও হয়ে যায়, আবার পরবর্তীতে 2009 সালে 9 ডিসেম্বর ওই ছেলেটি আবার ব্যাক আসে। তো আজকের ঘটনাটি এরকমই। তো আমরা মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটি ঘটেছিল সিলেটের চা বাগানে। তো মাহফুজ ভাই, আপনি তো জানেনই যে সিলেটের চা বাগানে যেসব লোক কাজ করে তারা খুবই গরিব, হতদরিদ্র হয়ে থাকে। তো একটা পরিবারের 4 জন সদস্য ছিল। রহিম মিয়া, তার স্ত্রী ও তার একটি ছেলে সন্তান আর একটি মেয়ে সন্তান। তো মেয়ে সন্তানটি একটু বড়, ছেলেটা একটু ছোট। তো রহিম মিয়া তার স্ত্রী ওই সিলেটের চা বাগানে কাজ করতো। তো মাহফুজ ভাই, আপনি তো জানেন যে যারা চা বাগানে কাজ করে তারা সবাই খাবারের জন্য আর কি, তাদের সংসারটা যাতে ভালোভাবে একটু চলে এজন্য তারা সবাই চা বাগানে কাজ করে। তো রহিম মিয়া তার স্ত্রী চা বাগানে কাজে যায়, তাদের বাসায় থাকে তার মেয়ে আর ছোট ছেলেটি। তো তারা কাজে যাওয়ার কিছুক্ষণ পরে তাদের বাসায় কে যেন তাদের বাসায় এসে ডাকতে থাকে যে রহিম মিয়া কাজে যাবে না নাকি আজকে। তো তার মেয়ে ঘরের ভিতর থেকে বলে যে বাবা তো কাজে চলে গেছে। তো পরে ঘরের দরজা খুলে দেখে যে কেউ নেই। তো পরবর্তীতে আবার ঘরের দরজা লাগিয়ে ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর আবার ও এসে সেমভাবে ডাকতে থাকে। তখনই তার মেয়ে একটু ভয় পেয়ে যায়। ভয় পেয়ে রুমের ভিতর থেকে বলে যে বাবা তো বাসায় নেই, বাবা তো কাজ চলে গেছে। তো এরকমভাবে সে দিনটা চলে যায়। রহিম মিয়া তার স্ত্রী বাসায় আসে। বাসায় আসার পরে তার মেয়ে তার বাবা মাকে সব ঘটনা খুলে ফেলে। তার বাবা বলে যে হয়তো কেউ কাজের জন্য ডাকতে আসছিল, তো এটা নিয়ে ভয়ের কোনো কিছু নেই। তো তার মেয়ে এটা বিষয়টা সাধারণভাবে নেয়। তো পরের দিন আবার রহিম মিয়া তার স্ত্রী চা বাগানে কাজে চলে যায়। সেদিনও তার সাথে একই ঘটনা ঘটে। তো সেদিন আর সে বিষয়টি তার বাবাকে জানায়নি। সে দিনটা ভালোভাবে যায়, সে বিষয়ে আর তার কোনো খেয়াল নেই যে দিনে তার সাথে কী হয়েছে। তো পরের দিন রহিম মিয়া তার স্ত্রী কাজে যাচ্ছিল, তখন তার মেয়েও সে তাদের সাথে কাজে যায়। কাজে যাওয়ার পরে রহিম মিয়া তার স্ত্রী তারা দুইজন একপাশে কাজ করতে থাকে, আর তার মেয়ে কাজ করতে করতে উপরের দিকে যেতে থাকে। তো সে দেখলো যে উপরে তো অনেক লোক কি কাজ করছে, আমিও তাদের সাথে গিয়ে কাজ করি। তো সেখানে যাওয়ার পর কাজ করতে করতে তো মাহফুজ ভাই হঠাৎ করে একটু গরম হাওয়া এসে তার মুখে লাগে। সে বুঝতে পারে না যে তার সাথে এটা কি হলো। তো ওই হাওয়াটা লাগার কারণে তার চোখ অনেক জ্বলতে থাকে। তো সে চোখ বুজে থাকে। চোখ বুজে থাকার পর কিছুক্ষণ পর সে তাকায় দেখে যে একটা কিছু ছায়ার মতো সামনে দাঁড়িয়ে আছে। সে আবারও চোখ বুজলো। কিছুক্ষণ পর সে তাকিয়ে দেখে যে তার সামনে একটা ফ্রেমের মূর্তি দাঁড়িয়ে আছে। যে মূর্তিটা এরকম যে কাঠের উপরে ডিজাইন করে যেরকম মূর্তি বানানো হয়, মূর্তিটা আসলে সেরকম দেখতে। তো মূর্তিটা তার নিজের চেহারার সাথে মিলে যাচ্ছিল। তো মাহফুজ ভাই সে আশেপাশে তাকিয়ে দেখে যে তার আশেপাশে কোনো লোকজন নেই। সে যে লোকজনগুলো দেখে উপরে কাজ করতে আসছিল, সে লোকজনগুলো এখন তাদের ভিতরে একজনও নেই। সে তখনই একটা জোরে চিৎকার দেওয়ার কারণে যে নিচে লোকগুলো ছিল, তার বাবা মা ছিল, সবাই উপরের দিকে এসে তাকে অনেক খুঁজতে দেখে যে এক পাশে সে পড়ে আছে। তো সেখান থেকে বাসায় নিয়ে যাওয়ার পরে তার জ্ঞান ফেরার পর তার মা তাকে জিজ্ঞেস করে যে তোমার সাথে কি হয়েছিল, যে তুমি এত জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলে। তখন সে বলল যে আমি কাজ করতেছিলাম, কাজ করতে করতে উপরের দিকে দেখি যে অনেক লোক সেখানে কাজ করছে। তো আমি সেখানে কাজ করার জন্য এগিয়ে যাই। কাজ করতে করতে হঠাৎ একটা গরম হাওয়া এসে আমার চোখে লাগে। তারপরে একটা ছায়ামূর্তি দেখতে পাই। তখন আমি আশেপাশে তাকিয়ে দেখে যে আমার আশেপাশে যেগুলো লোকজন ছিল সেগুলো কেউ নেই। তখন আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ি। তখন সেই বিষয়টি তার মা বাবা শুনে তাকে একটা ভালো হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের কাছে যাওয়ার পর হুজুরে সেই বিষয়গুলো বলে। তখন হুজুর বলে যে
তোমার মেয়ে ভয় পেয়েছে। সেখানে যে জিনগুলো ছিল তারা যে রাস্তাতে চলাফেরা করতো, তোমার মেয়ে সেখানে গিয়ে তাদেরকে ডিস্টার্ব করছে। মাহফুজ ভাই, আপনাকে বলে রাখা ভালো যে কিছু দিনের বেলায় কিছু কিছু সময় আছে যেগুলোতে জিনরা চলাফেরা করে থাকে। তো সেই কারণেই তার সাথে এই ঘটনাটি ঘটেছে। তখন হুজুর তাকে একটা তাবিজ দিয়ে দেয়, তাবিজটা নিয়ে সে বাসায় চলে আসে। তো এরকমভাবে কয়েক বছর চলে যায়, সে আর ওই চা বাগানে কাজ করতে যায় না, তার বাবা মাই শুধু চা বাগানে কাজ করতে যায়। তার আর তেমন কোনো সমস্যা হয় না। তার বাবা মা কাজে গেলে যে সে বাসায় থাকে, তার সাথে যে এর আগে ঘটনাগুলো ঘটেছে যে বাসায় থাকে বাইরে থেকে কেউ ডাকছে, সেই ডাকাগুলো এখন বন্ধ হয়ে গেছে। তো হঠাৎ একদিন তার মেয়ে বাইরে খেলতে যায়, খেললে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে আসার পর যে তাবিজটা ছিল তার গলায়, সেটা খেলতে খেলতে হারিয়ে গেছে, সেটা তার মাকে বলে। তো তার মা ভাবে যে এটা তো 3-4 বছর হয়ে গেছে, এখন তেমন কোনো আর সমস্যা হবে না। তো পরের দিন তার বাবা মায়ের সাথে সেও কাজে যায়। তো সে কাজ করতে করতে হঠাৎ করে সে অন্য বাসায় চলে যায়। তার বাবা মা কাজ করে এক পাশে, সে অন্য পাশে চলে যায়। সেখানে তার সাথে অনেকগুলো লোক কাজ করতে থাকে। সে লোকগুলোর সাথে কথা বলে আর কাজ করতে থাকে। হঠাৎ করে মাহফুজ ভাই অন্ধকার হতে থাকে। সে বিষয়টা সেখানকার সবাই দেখতে পায়। সেই বিষয়টা দেখে সবাই ভাবে যে হয়তো বৃষ্টি আসবে, এই জন্য অন্ধকার হয়েছে। তো তখন ওই মেয়েটা কাজ করতে করতে তাদের থেকে একটু দূরে সরে যায়। দূরে সরে যাওয়ার পর ওই মেয়েটাই শুধু দেখতে পায় যে তার দিকে কালো ছায়া, মানে যে অন্ধকার হয়ে আসছে। অন্ধকার হয়ে আসার পরে তো মাহফুজ ভাই তখন তার চারপাশে অন্ধকার হয়ে যায়। অন্ধকার হয়ে যাওয়ার পর তখন গ্রামবাসীরা বাসায় আসার জন্য এদিকে আসছিল। আসার পর তখন তাকে আর খুঁজে পায় না, মানে অন্ধকারের ভিতর থেকে ওই মেয়েটা উধাও হয়ে যায়। মাহফুজ ভাই তখন চা বাগানে যারা কাজ করতেছিল তারা সহ ওই মেয়েটির বাবা মা তাকে এই চা বাগানের চারপাশে খুঁজতে থাকে। তাকে খুঁজে কোথাও আর পাওয়া যায় না। তো মাহফুজ ভাই, এরকম ঘটনা অনেক জায়গাতেই ঘটেছে যে কিছু কিছু লোক হারিয়ে গেছে, আবার তারা সেই দিনই ব্যাগ এসেছে, কিন্তু এই মেয়েটি আজ পর্যন্ত আর ব্যাগ আসেনি। তো মাহফুজ ভাই, ঘটনাটি শোনার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো নতুন ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সোহেব ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ঘটনাটি শোনার জন্য। এবং পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।